নমস্কার। আজ আমরা ডব্লিউ.পি. ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল কবিতাটির গভীর টেক্সটভিত্তিক বিশ্লেষণ শুরু করব। এই কবিতাটি লেখার সময় ইয়েটস তার জীবনের এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন। তার বয়স বাড়ছিল এবং যৌবনের সেই তেজ ধীরে ধীরে বার্ধক্যের অবসাদে ঢাকা পড়ছিল। আয়ারল্যান্ডের কুল পার্ক ছিল লেডি গ্রেডিনির এস্টেট। ইয়েটসের কাছে এই স্থানটি ছিল এক নিরাপদ আশ্রয়, যেখানে তিনি জাগতিক অস্থিরতা থেকে দূরে শান্তি খুঁজতেন। অক্টোবর মাসের এই শরৎকাল এবং বনের শুষ্ক পথগুলো কবির নিজের শারীরিক ও মানসিক অবক্ষয়ের এক শক্তিশালী প্রতিফলন হিসেবে কাজ করে। ইয়েটসের এই রচনাটি মানুষের ক্ষণস্থায়ী ও ক্ষয়িষ্ণু জীবনের বিপরীতে প্রকৃতির অবিনশ্বর এবং চক্রাকার নবায়নের ব্যবধানকে স্পষ্টভাবে তুলে ধরে। প্রথম স্তবকটি লক্ষ্য করুন। অক্টোবর মাসের এক গধূলি বেলায় কবি আমাদের কুল পার্কের শান্ত স্থির জলের সামনে নিয়ে যাচ্ছেন। এখানে অটম বিউটি এবং ড্রাই শব্দগুলো সরাসরি সজীবতার অভাবকে নির্দেশ করে। রঙিন পাতা আর শুকনো পথ আসলে মরণোন্মুখ প্রকৃতির এক রূপ। কবি জলের ওপর ভেসে থাকা ৫৯টি রাজহাঁসের একটি নির্দিষ্ট গাণিতিক হিসাব আমাদের দিচ্ছেন। রাজহাঁস যেহেতু আজীবন একটি সঙ্গীর সাথেই থাকে, তাই ৫৯ এই বিজোড় সংখ্যাটি ইঙ্গিত দেয় যে ওই ঝাঁকে একটি রাজহাঁস সঙ্গীহীন অবস্থায় রয়েছে। এই সঙ্গীহীন রাজহাঁসটি মডগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়া নিঃসঙ্গ ইয়েটসের এক শক্তিশালী ব্যক্তিগত প্রতীক। স্থির জলের উপর জোড়ায় জোড়ায় থাকা হাঁসগুলোর প্রাণবন্ততা এবং কবির একাকিত্ব, এই দুটি সমান্তরাল ছবি প্রথম স্তবকে স্থাপিত হয়ে যায়। দ্বিতীয় স্তবকে কবি ফিরে তাকাচ্ছেন তার অতীত এবং বর্তমানের সেই দীর্ঘ ব্যবধানের দিকে। তিনি লক্ষ্য করলেন, প্রথমবার এখানে এসে হাঁস গণনার পর এটি তার ১৯তম শরৎকাল। এই ১৯ বছরে তার জীবনে অনেক পরিবর্তন ঘটে গেছে। হাঁসগুলো গুনতে গুনতেই কবির ভাবনায় ছন্দপতন ঘটে। শান্ত পরিবেশ ভেঙে দিয়ে হাঁসেরা ক্ল্যামারাস উইংস বা ডানার তীব্র আওয়াজ করে আকাশে উড়ে যায়। এই তীব্র ডানা ঝাপটানোর শব্দ এবং আকাশে তাদের বিশৃঙ্খল উড্ডয়ন কুল পার্কের গধূলির নিস্তব্ধতাকে হঠাৎ করেই চূর্ণ করে দেয়। এই আকস্মিক কোলাহল কবিকে তার স্মৃতির জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনে এবং সময়ের দ্রুত বয়ে যাওয়াকে আরও স্পষ্টভাবে অনুভব করায়। তৃতীয় স্তবকে কবির বর্ণনা তার চারপাশের প্রকৃতি থেকে সরে এসে সম্পূর্ণভাবে তার নিজের অন্তরের দিকে ঘুরে যায়। কবি সরাসরি স্বীকার করছেন যে তার হার্ট ইজ সোর। এই যন্ত্রণার মূলে রয়েছে অতীত এবং বর্তমানের এক গভীর স্মৃতিকাতরতা। ১৯ বছর আগের সেই দিনটির কথা স্মরণ করে তিনি বলছেন, তখন তার হাঁটার গতি ছিল অনেক হালকা বা লাইটার ট্রেড। কিন্তু আজ জীবনের নানা ক্লান্তি এবং বয়সের ভার কবির সেই যৌবনের চপলতা কেড়ে নিয়ে তাকে স্থবির করে দিয়েছে। কুল পার্কের এই জল ও তীর গত ১৯ বছরে একই রকম রয়ে গেলেও কবির নিজের বার্ধক্যই এখানে প্রধান ট্র্যাজেডি হয়ে দেখা দিয়েছে। চতুর্থ স্তবকে এসে কবি আবারও হাঁসগুলোকে পর্যবেক্ষণ করছেন, যা এক অমীমাংসিত বৈপরীত্যের জন্ম দেয়। কবি নিজে ক্লান্ত হলেও হাঁসগুলো তার চোখে আনউইয়ারিড স্টিল বা অক্লান্ত। সময় যেন তাদের ওপর কোনো আঁচড় কাটতে পারেনি। হাঁসগুলোর হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, অর্থাৎ তাদের আবেগ এবং সঙ্গী খোঁজার যে তাগিদ, তা আজও আগের মতোই সজীব। রাজহাঁসের এই চিরন্তন যৌবন ব্যক্তি হিসাবে মানুষের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তারা সমষ্টিগতভাবে অমরত্বের প্রতীক হয়ে ওঠে। এই অক্লান্ত পাখিদের আবেগ এবং সজীবতা কবির নিজের একাকিত্ব ও বার্ধক্যের অনুভূতিকে আরও অনেক বেশি প্রকট করে তোলে। পঞ্চম স্তবকে কবিতার বর্তমান মুহূর্তটি ভবিষ্যতের এক অজানা আশঙ্কার দিকে মোড় নেয়। কবির সবচেয়ে বড় শঙ্কা হল, হয়তো একদিন তিনি ঘুম থেকে উঠে দেখবেন এই রহস্যময় সুন্দর হাঁসগুলো চিরতরে উড়ে গেছে। এই প্রস্থান আসলে জীবনের নশ্বরতার দিকেই ইঙ্গিত করে, যেখানে সুন্দর মুহূর্ত বা আনন্দ চিরকাল এক জায়গায় স্থির থাকে, বোমা থাকে না। কবি লক্ষ্য করছেন যে তিনি না থাকলেও এই হাঁসগুলো অন্য কোনো জলাশয়, অন্য কোনো মানুষের চোখে আনন্দ যোগাবে। ডেলাইট মেন্স আইস। কোনো সমাধান ছাড়াই কবিতাটি শেষ হয় এক করুণ উপলব্ধিতে। পৃথিবীর সৌন্দর্য বয়ে চলে তার নিজস্ব ছন্দে, আর কবিকে একা ফেলে রেখে যায় তার মৃত্যুর অপেক্ষায়। ইয়েটস অত্যন্ত দক্ষতার সাথে একটি প্রাকৃতিক পরিবেশকে তার নিজের ব্যক্তিগত ক্ষয়ের এক গাণিতিক মানদণ্ডে রূপান্তরিত করেছেন। একাডেমিক প্রস্তুতির জন্য প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হল যৌবন এবং বার্ধক্যের এই চিরন্তন লড়াই। দ্বিতীয়ত, প্রকৃতির অক্ষয় প্রাণশক্তি এবং মানুষের জীবনের ক্ষণস্থায়ী রূপের মধ্যে থাকা বৈষম্য। এবং পরিশেষে প্রতীকী বর্ণনার মাধ্যমে ফুটে ওঠা কবির ব্যক্তিগত একাকিত্ব এবং হারানোর বেদনা।
বাস্তব দৃশ্যকল্পের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ দুর্বলতাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এই কবিতাটি এক অনবদ্য উদাহরণ। এই জাতীয় আরও আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।